আর্টিকেল 107 এবং 108-এ অর্ডিনারি বিল সম্পর্কে বলা হয়েছে। এরপরে আসছি মানি বিল। মানি বিল হচ্ছে আর্টিকেল 110-এ আছে এবং মানি বিল অর্থাৎ কি বুঝতেই পারছো এখানে যে টাকা পয়সা নিয়ে আলোচনা হবে। মানি মানে টাকা পয়সা অনুসারে। এক্সাম ওরিয়েন্টেড সব রকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। থ্যাংক ইউ। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু বাংলা লেটস ক্র্যাক। আজকে পলিটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাই। আজ আমরা পড়ব বিলস অ্যান্ড পাসিং অফ অ্যান অ্যাক্ট। ওকে, বিল অ্যান্ড পাসিং অফ অ্যান অ্যাক্ট। তার মানে এখানে আমরা কি কি পড়বো ওভারভিউটা আমি তোমাদেরকে ফার্স্টে বলে দিই। সেটা হচ্ছে আজকে পড়বো যে কত রকমের বিলস আছে আমাদের কনস্টিটিউশনে এবং বিলগুলি কিভাবে পাস হয়, কিভাবে নতুন আইন আসে, সে বিষয়ে আমরা আলোচনা করব। তো ফার্স্টে আমরা চলে যাচ্ছি টাইপস অফ বিলস। কত ধরনের বিলস আছে। তো প্রথমত নেচার অফ বিলের দিক থেকে দুই ধরনের বিল আছে। এক হচ্ছে পাবলিক বিল আর একটা হচ্ছে প্রাইভেট বিল। তোমরা হাইলাইট করা আছে দেখতেই পাচ্ছ, পাবলিক বিল অ্যান্ড প্রাইভেট বিল। The differences between two bills are as follows. তাহলে প্রাইভেট বিল কি, পাবলিক বিল কি, সেটা আমরা প্রথমে জেনে নিই। পাবলিক বিল হচ্ছে গভর্নমেন্ট বিল। তাহলে পাবলিক বিল হলো গভর্নমেন্ট বিল। ওকে, এ গভর্নমেন্ট বিল ইজ এসেন্সিয়ালি ইন্ট্রোডিউসড বাই মিনিস্টার। তার মানে দেখো, গভর্নমেন্ট বিল যেটা হচ্ছে পাবলিক বিল অর্থাৎ সরকারি বিল যেটাকে বলতে পারো, সেটা শুধুমাত্র কিন্তু যে কোনো হাউসেই তোলা যেতে পারে, কিন্তু শুধুমাত্র মিনিস্টারদের দ্বারা তোলা যেতে পারে। শুধুমাত্র একজন মিনিস্টারই একটা গভর্নমেন্ট বিল ইন্ট্রোডিউস করতে পারে। whereas a private bill is introduced by any member of the parliament other than a minister. So private bill মিনিস্টার বাদেও অন্য যে কোনো যে মেম্বারগুলো থাকে তারা কিন্তু ইন্ট্রোডিউস করতে পারে। সেটা হচ্ছে মেন differences between private bill and government bill. Then আসবো সেকেন্ড পয়েন্টে। The introduction of government bill in the house required 7 days notice. তাহলে একটা গভর্নমেন্ট বিলকে যদি তুমি কোনো এতে আনতে চাও তাহলে সেটাকে 7 দিনের আগে নোটিশ দিতে হবে। আর যদি একটা প্রাইভেট বিলকে উপস্থাপন করতে চাও তাহলে সেক্ষেত্রে সেটাকে 1 মাসের আগে 1 মাসের জন্য নোটিশ দিতে হবে। তাহলে আমরা গভর্নমেন্ট বিল এবং পাবলিক বিলের মধ্যে পার্থক্যটা জেনে নিলাম। এবারে আমরা চলে যাব বিলসকে আরও 4টি ভাগে ভাগ করা যায় তাদের টাইপ অনুসারে তারা কী ধরনের বিল, মানে তাদের বিলের বিষয়বস্তু অনুসারে তাকে আবার 4টি ভাগে ভাগ করা যায়। প্রথম আর্টিকেল 107 এবং 108-এ অর্ডিনারি বিল সম্পর্কে বলা হয়েছে। এরপরে আসছি মানি বিল। মানি বিল হচ্ছে আর্টিকেল 110-এ আছে এবং মানি বিল অর্থাৎ কি বুঝতেই পারছো এখানে যে টাকা পয়সা নিয়ে আলোচনা হবে। মানি মানে টাকা পয়সা নিয়ে আলোচনা হবে। হ্যাঁ, তো দেখো, উইথ দ্য ফিনান্সিয়াল ম্যাটার সাচ অ্যাজ ট্যাক্সেশন এবং পাবলিক এক্সপেন্ডিচার ইটিসি। ওকে, তারপরে 3 নম্বর আর একটা বিলস আসছে, সেটা হচ্ছে ফিনান্সিয়াল বিল। ফিনান্সিয়াল বিল হচ্ছে 117(1) এবং 117(3). তাহলে আমরা এক্ষেত্রে দেখছি যে মানি বিল এবং ফিনান্সিয়াল বিল দুটোই কিন্তু টাকা পয়সা সম্পর্কিত। ঠিক আছে, তাহলে দেখো যেসব বিল ফিনান্সিয়াল ম্যাটার্সের উপর যেসব বিল যেগুলো মানি বিল নয় সেগুলো সবই হচ্ছে ফিনান্সিয়াল বিল। তো আমরা ডিটেলসে আসবো, পার্থক্য নিয়ে আলোচনা করব। ভিডিওর লাস্টে আমরা জানাচ্ছি যে মানি বিল কোনগুলো, ফিনান্সিয়াল বিল কোনগুলো। পার্থক্য জানার জন্য তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। অবশ্যই এই সম্পর্কিত সমস্ত কনফিউশন তোমাদের দূর হয়ে যাবে, আমি এইটুকু বলে দিতে পারি। তোমরা একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকো। আর অবশ্যই যে জায়গাগুলো তোমার জানা নেই মনে হবে সেগুলো স্ক্রিনশট নিয়ে নেবে এবং অথবা খাতায় নোট করে নেবে ভিডিওটি পজ করে। চলো, আমরা 3 ধরনের বিলস অলরেডি দেখে নিলাম। আর আমরা জানি যে
বিলের বিষয়বস্তু অনুসারে বিলকে 4টি ভাগে ভাগ করা যায়, তাহলে থাকে পড়ে আর একটি বিল, সেটা হচ্ছে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল, যেটা আর্টিকেল 368। রিসেন্টলি যে সিএবি অর সিএএ, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল অর সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, বিল থেকে অ্যাক্ট হয়। কিভাবে হয়, মানে একটা বিল প্রথমে পেশ করা হয়, তারপর সেটা একটা লয়ে পরিণত হয়। প্রথমেই কিন্তু একটা লয়ে পরিণত হয়ে যায় না। সো সেই প্রসেসগুলো আমরা এরপরেই আলোচনায় আসবো। কিন্তু দেখো যে সিএ, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল, ওকে, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল যেটা রিসেন্টলি হলো, সেটা অবভিয়াসলি একটা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল, যেখানে সিটিজেনশিপের উপরে একটা সংশোধন আনা হয়েছে। তো দেখো, these are concerned with the amendment of provisions of constitutions, কনস্টিটিউশনের প্রভিশনসগুলোর পরিবর্তন আনার জন্য যে বিলটি আনা হয় সেটা হচ্ছে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল। এই সম্পর্কিত যে আর্টিকেলটি আমাদের কনস্টিটিউশনে আছে সেটা হচ্ছে আর্টিকেল 368। তাহলে আমরা বিল সম্পর্কিত যে সাধারণ ধারণাটা আমাদের থাকা দরকার, যে বিল কত ধরনের, কি সেইগুলো আমরা কিন্তু কমপ্লিট করলাম। আশা করছি এতদূর পর্যন্ত তোমাদের সকলের ধারণাটি সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়েছে। নেক্সট এবার আমরা চলে যাব প্রসেস অফ পাসিং এ বিল। ওকে, এই যে একটা বিল কিভাবে পাস হয়, মানে পরিষ্কার কথা হচ্ছে বিল পাসের ব্যাপারটা কি। অ্যাকচুয়ালি বিল পাসের মাধ্যমে কোনো একটি অ্যাক্টে পরিণত হয়, অর্থাৎ একটা বিল লয়ে পরিণত হয় বিল পাসের মাধ্যমে। মানে একটা বিল পাস হলো, অর্থাৎ একটা নতুন ল তৈরি হলো। ওকে, তাহলে এবার আমরা দেখব যে কিভাবে বিলগুলো পাস হয়। তো 4 ধরনের বিল আমরা পড়লাম। 4 ধরনের বিলের ক্ষেত্রে 4 ধরনের নিয়ম আছে, আমরা সেগুলো পরপর ইন ডিটেলস আলোচনা করব। সো অর্ডিনারি বিল, দ্য 5 stages through which an ordinary bill passes to become a law are as follows. তাহলে অর্ডিনারি বিলগুলো 5টি স্টেজের মাধ্যমে হয়ে থাকে, পাস হয়ে থাকে। তো ফার্স্ট স্টেজটা দেখো, ফার্স্ট রিডিং। তো ফার্স্ট স্টেজ ফার্স্ট রিডিং, মনে রাখতে অসুবিধা হবে না। তো ফার্স্ট রিডিংয়ে কী কী হয়, ফার্স্ট রিডিংয়ে জাস্ট বিলটিকে ইন্ট্রোডিউস করা হয় আইদার অফ দ্য হাউস অফ দ্য পার্লামেন্ট বাই এ মিনিস্টার অর এ প্রাইভেট মেম্বার। সো এইখানে দেখো, একটা অর্ডিনারি বিল ক্যান বি ইন্ট্রোডিউসড বাই এ মিনিস্টার অর এ প্রাইভেট মেম্বার, দ্যাট ইজ a ordinary bill may be a public bill or a private bill. So that, and in this stage only the reading, its title and objectives are done. তাহলে এই স্টেজে ফার্স্ট রিডিংয়ে শুধুমাত্র টাইটেলটাকে পড়া হয় এবং বিলটির অবজেক্টিভটাকে পড়া হয়, বাকি কিন্তু ইন ডিটেলস অর ডেপথে আলোচনা করা হয় না। জাস্ট আমরা কি করি, একটা বই যদি দেখি বইটার নাম দেখে নিই আর বইটা কি বিষয় সেটা দেখে নিই। তো আমরা এইটুকু কাজই হয় কিন্তু ফার্স্ট রিডিংয়ে। আর কি হয়, আরেকটা কাজ করা হয় যে বিলটিকে গেজেট অফ ইন্ডিয়াতে পাবলিশ করা হয়, ঠিক আছে। তারপরে চলে আসবো আমরা সেকেন্ড রিডিংয়ে। তাহলে ফার্স্ট রিডিং কি জানা গেল, সেকেন্ড রিডিংয়ে আমরা চলে যাচ্ছি। সেকেন্ড রিডিংয়ে কি বলছে, সেকেন্ড রিডিংসে এই যে কি হলো, শুধু টাইটেল আর অবজেক্টিভটাকে পড়া হলো আর গেজেটে পাস করা হয়েছে, এতদূর পর্যন্ত হয়েছে। এবার কি হবে, এবার প্রতিটা বিলের প্রতিটা লাইন বাই লাইন পড়া হয়, প্রতিটা লাইন বাই লাইন পড়া হয় এবং ডিসকাশন করা হয়। আর সেই জন্য এই প্রসেসটিকে 3টি ভাগে ভাগ করা যেতে পারে মোটামুটি। সেটা হচ্ছে দেখো, জেনারেল ডিসকাশন, কমিটি স্টেজ অ্যান্ড কনসিডারেশন স্টেজ। তো জেনারেল ডিসকাশনটা কি, জেনারেল ডিসকাশন বুঝতেই পারছো যে জেনারেল ডিসকাশন জাস্ট এখানে শুধুমাত্র আলোচনা করা হয়। একটা বিল আসলো, প্রতিটা লাইন বাই লাইন, ক্লজ বাই ক্লজ আলোচনা করা হলো। আলোচনা করার পর যদি মনে হয় যে দরকার আছে, তাহলে সেটাকে কমিটি স্টেজে পাঠানো হয়। কমিটি স্টেজে আরও ডেপথে আলোচনা হয়। আরও ডেপথে আলোচনা হওয়ার পরে কি হয়, কোনো অ্যামেন্ডমেন্ট প্রয়োজন হলে সেই অ্যামেন্ডমেন্টগুলো আনা হয় এবং আনা হওয়ার পরে সেটাকে কনসিডারেশন স্টেজের জন্য আবার হাউসে পাঠানো হয় এবং হাউসে আসলে, সেকেন্ড হাউসে আসলে কি হয়, আবার সেটিকে ক্লজ বাই ক্লজ ভোটিং করা হয়। ক্লজ বাই ক্লজ ভোটিং করা হলো, এটা সেকেন্ড রিডিং এতদূর পর্যন্ত করা হয়। এবারে আসবো আমরা থার্ড রিডিংয়ে। ওকে, এবারে আসবো আমরা থার্ড রিডিংয়ে। তো থার্ড রিডিংয়ে কি হয়, অ্যাট দিস স্টেজ নো অ্যামেন্ডমেন্ট আর অ্যালাউড। তাহলে এতক্ষণ পর্যন্ত সেকেন্ড অ্যামেন্ডমেন্টে আনা হলো। এবার
থার্ড রিডিং এর ক্ষেত্রে কিন্তু কোনো রকম অ্যামেন্ডমেন্ট অ্যালাউ করা হয় না। এখানে কি হয়, এখানে জাস্ট ভোটিংটা হয়। ওইখানে ক্লজ বাই ক্লজ ভোটিং হয়েছিল, এইখানে কিন্তু ক্লজ বাই ক্লজ ভোটিং না, এখানে টোটাল বিলটার উপর একটা ভোটিং হয় এবং সেটার সিম্পল মেজরিটিতে এবং এটা যেহেতু অর্ডিনারি বিল, তো অর্ডিনারি বিলের ক্ষেত্রে দ্য বিল need to be passed by a simple majority present and voting in the house। তাহলে সিম্পল মেজরিটিতে এটাকে পাস করা, বলছে যে এইখানে যে ভোটটা হয় সেক্ষেত্রে যে মেজরিটিটা দরকার হয় সেটা সিম্পল মেজরিটি, মানে যারা এখানে উপস্থিত থাকছে এবং ভোট থাকছে তাদের 50%-এর বেশি। যদি 50%-এর বেশি পেয়ে যায় তাহলে বিলটি পাস হয়ে গেল এবং সেটাকে ফার্দার কনসিডারেশনের জন্য সেকেন্ড হাউসে পাঠানো হয়। আর যদি এখানে পাস না করে তাহলে তো বিলটি ক্যান্সেল হয়ে গেল। সো আমরা ধরে নিচ্ছি যে বিলটি কি হলো, পাস হয়ে গেল। এবার তাহলে বিলটিকে কোথায় পাঠানো হবে? ফার্স্ট হাউসের তো কাজ কমপ্লিট, বিল যখন পাস হয়ে গেল তখন সেটাকে আমরা পাঠাবো সেকেন্ড হাউসে। ওকে, তো সেকেন্ড হাউসের ক্ষেত্রে কি হয় দেখো, সেকেন্ড হাউসের ক্ষেত্রে ইন দ্য সেকেন্ড হাউস ইট মে পাস দ্য বিল। তাহলে সেকেন্ড হাউস কি করতে পারে, যে বিলটিকে পাস করতে পারে, ওকে, উইথ আর উইদাউট অ্যামেন্ডমেন্ট। দেখো তার মানে শুধু বিলটিকে পাস করে দিল উইদাউট অ্যামেন্ডমেন্ট। এবং সেকেন্ড পয়েন্ট দেখো, ইট মে পাস দ্য বিল উইথ অ্যামেন্ডমেন্ট। তাহলে সেকেন্ড পয়েন্টে বলছে যে সে কিছু অ্যামেন্ডমেন্ট এনে বিলটিকে পাস করতে পারে। আর কি করতে পারে, ইট মে রিজেক্ট দ্য বিল অল টুগেদার, মানে বিলটিকে পুরোপুরি রিজেক্ট করে দিতে পারে, আর বিলটি একদমই পাস না করতে পারে। আর কি করতে পারে, ইট মে কিপ দ্য বিল আপ টু 6th month, তাহলে এটাকে 6 মাসের জন্য স্থগিত রেখে দিতে পারে। তাহলে সেকেন্ড হাউসে অর্ডিনারি বিলের ক্ষেত্রে 4 ধরনের জিনিস হতে পারে। কি, এক এবং 2 হচ্ছে যে তারা বিলটিকে পাস করতে পারে উইথ আর উইদাউট অ্যামেন্ডমেন্ট। আর 3 নম্বর পয়েন্ট হচ্ছে তারা বিলটিকে পাস না করতে পারে, অর্থাৎ রিজেক্ট করে দিতে পারে। আর একটা হচ্ছে 4 নম্বর, সেটা হচ্ছে যে তারা কোনো স্টেপই নিল না, সেটা হচ্ছে পেন্ডিং রেখে দিল। তো ম্যাক্সিমাম একটা টাইম পিরিয়ড আছে, সেটা হচ্ছে 6 মাস। 6 মাস পর্যন্ত বিলটিকে পেন্ডিং রাখা যেতে পারে। এবার 6 মাস যখন হয়ে যাবে তখন একটা ডেডলকের সৃষ্টি হয়। ডেডলক যখন সৃষ্টি হলে কি হয়, জয়েন্ট সিটিং বসানো হয়। জয়েন্ট সিটিংয়ের আহ্বান করে কে? প্রেসিডেন্ট। আমরা জয়েন্ট সিটিংয়ের ডিটেলসে আসবো, সেটা হচ্ছে যখন আমরা পার্লামেন্টটা করব তখন আমরা অবশ্যই জয়েন্ট সিটিংসের ধারণা পুরোপুরি ক্লিয়ারে করব, ইন ডিটেলস আলোচনা করব। কিন্তু আজকে আমরা শুধুমাত্র বিল পাসিং প্রসিডিওর, হাউ এ ল মেড, সেই সম্পর্কে আমরা আলোচনায় আসছি। তো 4 রকমের কাজ করতে পারে এবং তার ডেডলক যদি সৃষ্টি হয় তাহলে কি হয়, জয়েন্ট সিটিং হয়, যেটা সামন করে হচ্ছে আমাদের প্রেসিডেন্ট। এবার জয়েন্ট সিটিংয়ে একসঙ্গে ভোট হয়, সেক্ষেত্রে পাস বা ফেল দেখা হয়। ওকে, এবার আমরা ধরে নিচ্ছি যে অ্যাট লাস্ট সেকেন্ড হাউসেও বিলটি পাস হয়ে গেল। তাহলে দেখো ফার্স্ট হাউসেও পাস হয়ে গেল, সেকেন্ড হাউসেও পাস হয়ে গেল। তাহলে কি এটা বিল ল হয়ে গেল? বিলটি কি লয়ে পরিণত হয়ে গেল? তো আমাদের আনসার হবে না, এখনও বিলটি লয়ে পরিণত হয়নি, তার জন্য এখনও ফার্দার প্রসিডিওর আছে। সে প্রসিডিওরগুলো কি দেখো, আমি বলেছি 5টা স্টেজে পাস হয়, 4টে স্টেজ কিন্তু আলোচনা আমরা করে নিলাম। সেটা হচ্ছে কি, ফার্স্ট রিডিং, সেকেন্ড রিডিং, থার্ড রিডিং এবং সেকেন্ড হাউসের কার্যকলাপ। সেকেন্ড হাউসের কার্যকলাপের পরে আসছে প্রেসিডেন্টের অ্যাসেন্ট, দ্যাট ইজ অ্যাসেন্ট অফ প্রেসিডেন্ট, মানে প্রেসিডেন্টের সম্মতির জন্য পাঠানো হয়। তো কি হয়, এইখানে প্রেসিডেন্ট 3 রকমের ক্ষমতা আছে প্রেসিডেন্টের হাতে। যে চয়েস অফ প্রেসিডেন্ট ওভার বিল কত টাইপসের আছে? 3 টাইপসের। এবং এই যে চয়েস অফ প্রেসিডেন্ট ওভার দ্য বিল ইজ কল্ড দ্য ভেটো পাওয়ার, দ্যাট ইজ চয়েস অফ প্রেসিডেন্ট ওভার দ্য বিল ইজ কল্ড ভেটো পাওয়ার। ভেটো পাওয়ার অফ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ গাইডেড বাই আর্টিকেল 111। তাহলে দেখো ভেটো পাওয়ার সম্পর্কে আমাদের কনস্টিটিউশনে যে উল্লেখ আছে সেটা কত নম্বরে? 111-তে। ওকে, তাহলে আমরা যখন পড়ছি তার সঙ্গে সঙ্গে যে আর্টিকেলগুলো ইম্পর্টেন্ট আমরা আলোচনায় চলে আসছি, যাতে করে জিনিসটা জানা হচ্ছে, আর্টিকেলগুলো সম্পর্কেও জ্ঞান হচ্ছে এবং এই ক্ষেত্রে আর্টিকেলগুলো মনে রাখার সুবিধা হবে। তাই তোমরা যখনই এরকম একটা আর্টিকেল পাবে অবশ্যই নোট ডাউন করে নেবে, আর্টিকেল 111 অ্যাবাউট দ্য ভেটো পাওয়ার অফ প্রেসিডেন্ট। ওকে, নাও টাইপস অফ ভেটো। আমাদের প্রেসিডেন্টের কাছে 3 রকমের ভেটো পাওয়ার আছে, যে 3 রকমেরই ভেটো পাওয়ার তারা অর্ডিনারি বিলের ক্ষেত্রে আনতে পারে তিনি। সেগুলো কি দেখো, অ্যাবসলিউট ভেটো, সাসপেন্সিভ ভেটো এবং পকেট ভেটো।
নাও আমরা আসবো অ্যাবসলিউট ভেটো। অ্যাবসলিউট ভেটো হচ্ছে প্রেসিডেন্ট অ্যাসেন্ট দিল না, পরিষ্কার কথা হচ্ছে প্রেসিডেন্ট কোনো একটা বিলকে রিজেক্ট করলো বা তিনি তাতে কোনো সম্মতি দিলেন না, এটা হচ্ছে অ্যাবসলিউট পাওয়ার। দ্য পাওয়ার of the president to withhold the assent to the bill is termed as absolute veto. ওকে, এবং সাসপেন্সিভ ভেটোটা কি? সাসপেন্সিভ ভেটোটা হচ্ছে যে তিনি বিলটি তার কাছে পাঠানো হলো, প্রেসিডেন্টের কাছে পাঠানো হলো, প্রেসিডেন্ট ফার্দার আলোচনা করার জন্য সেটিকে আবার তিনি পাঠালেন কোথায়? আবার হাউসে রিটার্ন পাঠালেন। এইটা হচ্ছে সাসপেন্সিভ ভেটো। দেখো কি বলছে, দ্য পাওয়ার অফ প্রেসিডেন্ট টু রিটার্ন দ্য বিল টু দ্য পার্লামেন্ট উইথ অর উইদাউট কনসিডারেশন। ওকে, তিনি এটাকে যে পার্লামেন্টে আবার ফেরত পাঠাচ্ছেন, এটাকে বলা হচ্ছে সাসপেন্সিভ ভেটো। সাসপেন্সিভ ভেটোর ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে যে সাসপেন্সিভ ভেটো কিন্তু একটা বিলের ক্ষেত্রে একবারই জারি করতে পারে, এবং তারপরে সাসপেন্সিভ ভেটোর পরে কিন্তু তাকে এটাতে অবশ্যই সম্মতি জানাতে হবে, তিনি বাধ্য থাকবেন সম্মতি জানাতে, তিনি আর কিন্তু রিটার্ন করতে পারবেন না। এবার হচ্ছে কি পকেট ভেটো, লাস্ট ভেটো যেটা পাওয়ার হচ্ছে পকেট ভেটো। দ্য পাওয়ার অফ প্রেসিডেন্ট টু নট অ্যাক্ট আপন দ্য বিল ইজ টার্ম অ্যাজ পকেট ভেটো। পকেট ভেটো মানে কি? পকেটে রেখে দেওয়া। প্রেসিডেন্টের একটা পকেট আছে, সেই পকেটে বিলটিকে রেখে দিল, তিনি হ্যাঁও বললেন না নাও বললেন না, সেটা হচ্ছে পকেট ভেটো। ওকে, তারপরে হচ্ছে তাহলে আমরা পড়ে নিলাম কি অর্ডিনারি বিল কিভাবে পাস হয়, সেগুলো আমরা জেনে নিলাম।